এত কথা বলো কেন? তোমার না লাগলেও আমার লাগবে। ব্যথা যখন আমি দিয়েছি তখন মলম লাগানোর অধিকারটাও আমারই, তাই না? তাই চুপচাপ আমাকে আমার কাজ করতে দাও। এতক্ষণে মুখ খোলে স্বপ্নীল। রাহি তার ক্ষতস্থানে ফু দিতে দিতে স্বাভাবিক কণ্ঠে জানিয়ে দেয় নিজের উত্তর। এদিকে ওর এমন সহজ স্বীকারোক্তি ও দায়িত্ববোধে মুগ্ধ করে রাহিতাকে। স্বপ্নীল কি তবে সত্যিই পরিবর্তন হতে শুরু করেছে? ওর সাথে নিজের সম্পর্ককে মেনে নিতে শুরু করেছে? রাহিতার মনের মাঝে চলা প্রশ্নের ঘূর্ণিঝড়ের আভাস যেন ওর চোখে মুখে ফুটে ওঠে, যা দৃষ্টিগোচর হয় না স্বপ্নীলের। মলম লাগানো শেষ করে উঠে যেতে যেতে শান্ত কণ্ঠে বলে দিল, আমি জানি তুমি হয়তো অবাক হচ্ছ আমায় এমন স্বাভাবিক আচরণ করতে দেখি, কিন্তু ট্রাস্ট মি, এখন আমি বদলে যাওয়ার সিদ্ধান্ত নিয়ে ফেলেছি। এতদিন যা করেছি করেছি, এবার থেকে অন্তত কখনোই তোমার সাথে খারাপ আচরণ করব না রাহিতা, এবং কাউকে করতেও দেব না। স্বপ্নের কখনো নিজের দায়িত্ববোধ থেকে পিছু হটেনি, এবারও ব্যতিক্রম হবে না। আমি তোমার প্রতি আমার সব দায়িত্ব পালন করব। যদিও পুরোপুরি স্বামীর মতো হতে পারবো কিনা জানি না, তবে অ্যাটলিস্ট একটা ভালো বন্ধুর মতো এখন থেকে সব সময় আমার পাশে পাবে তুমি, এতটুকু নিশ্চিত থাকো। কিছুদিন পরের কথা। আজ শুক্রবার। শাশুড়ির রুমের বিছানায় চুপটি মেরে বসে আছে রাহিতা। একদিন সব ঠিকঠাক চলছিল। স্বপ্নিলের সাথেও রাহিতার কোনরূপ ঝামেলা হয়নি আর। তবুও হঠাৎ ছুটির দিনের বিকেলবেলা এভাবে কেন দিলারা বেগম তাকে ডেকে পাঠিয়েছেন সে বিষয়ে সন্দিহান দেখা দিল মেয়েটাকে। মনের ভাবনার মাঝেই মুখে প্রশ্ন করে ফেলল, কি হয়েছে মা? হঠাৎ এ সময় ডাকলেন যে? কিছু হয়নি এখনো, তবে হবে। মানে? ওনার কথা না বোঝায় কপালে ভাঁজ নিয়ে জিজ্ঞাসা করলো রাহিতা। তার মুখ দেখে মৃদু হেসে দিলারা বেগম বললেন, ওসব পরে বলছি, আগে দেখ তো এই শাড়িটা কেমন লাগছে তোর। কথা বলতে বলতেই একটি মেরুন রঙের জামদানি শাড়ি বের করে দিলেন তিনি। শাড়িটা মনোযোগ দিয়ে দেখে রাহিতা। জমিনে সুতোর কাজ করা, বেশ সুন্দর ও মনোমুগ্ধকর শাড়িটা। সিম্পলের মধ্যে গর্জিয়াস যাকে বলে। শাড়ি দেখে বিমোহিত রাহিতা মুগ্ধ গলায় বলে, এ তো ভীষণ সুন্দর। আমার শাড়ি মা? মুচকি হেসে দিলারা বেগম মাথা নাড়েন। তিনি আর কিছু বলার জন্য মুখ খুলবেন, এ সময় হুড়মুড়িয়ে রুমে ঢুকে পড়েন সামিরা। হুট করে রুমে ঢুকে মায়ের সাথে ভাবিকে দেখে চমকে যায় সে। সেভাবেই তার নজর চলে যায় রাহিতার হাত ধরে থাকা শাড়িটার দিকে। প্রশস্ত হেসে বলে, আরে মা, এটা তোমার সেই শাড়ি না যেটা তুমি আমায় কোনোদিন পরতে দাওনি? এটা যে আমি আমার একমাত্র ছেলের বউয়ের জন্য তুলে রেখেছিলাম সেই কবে থেকে। তোকে পরতে দিব কেন? তোর জন্য তো অন্য শাড়ি আছেই। হ্যাঁ হ্যাঁ, সবই তো বুঝি। এখন তো এগুলোই বলবে, কিন্তু আজ হঠাৎ এই শাড়ি বের করার বিশেষ কারণ? মুখ ভেঙচিয়ে জিজ্ঞেস করলো সামিরা। যতক্ষণ ওদের মামের কথা হাসতে হাসতে শুনলো, সামিরার প্রশ্নে মনোযোগী দৃষ্টিতে দিলারা বেগমের পানে তাকায় সে নিজেও। ওদের আগ্রহ দেখে তিনি একগাল হেসে বলেন, আজ আমার ছেলেও ছেলের বউ বাহিরে ঘুরতে যাবে যে, তাই তো এ আয়োজন। ঘুরতে যাব মানে? কোথায়, কখন? আমি তো এ ব্যাপারে কিছুই জানি না মা। বিস্ময়ের সহিত বলে ওঠে রাহিতা। ওর বিস্ময়কে গায়ে না মাখিয়েই নির্বিকারভাবে শাশুড়ি বললেন, আমি জানি তুই জানিস না, এমনকি স্বপ্নিল নিজেও জানে না। আমিও আজ সকালেই ভেবেছি তোদের বাইরে কোথাও ঘুরতে পাঠাবো, তাই এখন তোকে ডেকে আনলাম সেটা বলার জন্য। খানিক বাদে সামিরার উদ্দেশ্যে বললেন, এই সামু, যা তো তোর ভাইকে ডেকে আন। যে নিয়ে যাবে তাকেই তো জানানো হয়নি এখনো। ওকে না বলেই আমি এত কিছু প্ল্যান করছি, জলদি যা। এক্ষুনি যাচ্ছি মা। মায়ের কথায় স্ততফূর্তভাবে উচ্ছ্বাস নিয়ে বেরিয়ে পড়ে সামিরা। 10 মিনিটের মাথায় ওর সাথে রুমে প্রবেশ করে স্বপ্নিল। মায়ের দিক তাকানোর মাঝে আর চোখে একবার খাটে বসে থাকা রাহিতাকে দেখতে ভুলে যান না সে। ওকে দেখে দিলারা বেগম গম্ভীর মুখে বলেন, তোকে একটা কাজ দিব, করতে পারবি তো? কি কাজ মা? কেন পারবো না? আজ পর্যন্ত তোমার দেয়া কোনো কাজ আমি করিনি এমন হয়েছে কি? খানিকটা অবাক সুরেই বলে ওঠেন স্বপ্নিল। ওকে দেখে মাথা নাড়িয়ে দিলারা বেগম পুনরায় বলেন, বেশ, তবে এখন তোকে একটাই কাজ দেওয়া হলো, এবং সেটা হচ্ছে আজ বিকেলে তোর বউকে তোর ইচ্ছে মতো কোথাও থেকে ঘুরিয়ে আনা। হঠাৎ এখন? মানে আগে থেকে না বলে? আগে থেকে বলবো কিভাবে? আমার মাথায়ও ব্যাপারটা সকালে এসেছে যে, পরে এ কাজ সে কাজের চক্করে ভুলে গেছি। নতুন নতুন বিয়ে তোদের, এ সময় তো তোর নিজে থেকে বউকে নিয়ে ঘুরে বেড়ানো উচিত।
অথচ তোর সেদিকে হুঁশই নেই। আজ শুক্রবার, দুজনেই বাসায় আছিস। এ সুযোগে ঘুরে আয় বাইরে থেকে। কাল থেকে তো আবার তোর অফিস ও রাহির ভার্সিটি শুরু হয়ে যাবে, তখন তো চাইলেও সুযোগ পাবি না। এবার মায়ের কথায় থমকে গেল স্বপ্নীল। একই সাথে হঠাৎ মায়ের এমন আবদারে আরেকটু চমকে উঠলেও বটে। এবার সরাসরি তাকায় খানিকটা দূরে অবস্থিত রাহিতার দিকে। এতক্ষণে রাহিতাও দাঁড়িয়ে গেছে বিছানা থেকে। ওর মুখ দেখেই বোঝা যাচ্ছে তার নিজেরও এ বিষয়ে পূর্ণ ধারণা ছিল না। ওদের নিশ্চুপ থাকার মাঝেই ছেলেকে ঝাঁকিয়ে দিলারা বেগম পুনরায় জিজ্ঞেস করেন, কি রে, চুপ করে আছিস কেন এভাবে? নিয়ে যাবি না রাহিকে? কথা বলছিস না কেন বাবা? আচ্ছা, আমরা যাবো মা। এই শামু, তুইও চল। ভাইয়ের কথায় থতমত খেয়ে গেল সামিরা। অন্য সময় হলে সে হাসি মুখে রাজি হয়ে যেত ঘুরতে যেতে, কিন্তু বিয়ের পর ওরা এই প্রথম বেড়াতে যাচ্ছে। সেখানে ওদের সাথে ওর যাওয়াটা একদমই ঠিক হবে না। তাই তো রসিকতার ছলে বলল, সরি ভাইয়া, আজ যেতে পারবো না তোমাদের সাথে। বিয়ের পর প্রথম ডেট তোমাদের। আমি কাবাবে হাড্ডি হতে চাই না বাবা। ওর মন এমন কথায় খানিকক্ষণ হতভম্ব হয়ে গেল স্বপ্নীল। লজ্জায় নতজানু হয়ে গেল রাহিতা। এই মেয়েটা এত পেকে গেছে কিভাবে? ওর মুখে কিছুই আটকায় না। বিস্ময় গিলে বোনকে চোখ রাঙিয়ে স্বপ্নীলের উত্তর, যাবি না সেটা নর্মালি বললেই তো হয়, এভাবে বলার কি আছে? বড় ভাইয়ের সাথে কিভাবে কথা বলতে হয় ভুলে গেছিস? বেয়াদব। এক নাগাড়ে কথাগুলো বলে রুম ছেড়ে যেতে যেতে রাহিতার দিকে এক পলক তাকিয়ে বলল। রেডি হ। অতঃপর কক্ষ ত্যাগ করল সে। স্বপ্নীল রুম ছেড়ে যেতেই অট্ট হাসিতে ফেটে পড়ল মা মেয়ে। অস্বস্তি ঘিরে ধরল রাহিতাকে। সেদিক চেয়ে দিলারা বেগম এগিয়ে গেলেন ওর দিকে। শাড়িটা রাহিতার গায়ে ধরে বললেন, এই রংটা বেশ মানাবে তোকে। ভালো হয়েছে, শাড়িটা আমি রেখেছিলাম তোর জন্য। একটু থেমে বললেন, এই রাহি, শাড়ি কি তুই নিজে পরবি নাকি আমি পরিয়ে দিব? শাড়ি পরার কথা শুনতেই রাহিতার মস্তিষ্কে সেদিনের স্মৃতি খেলে গেল, যেদিন স্বপ্নীল নিজ হাতে ওর শাড়ির কুচি ঠিক করে দিয়েছিল। মুহূর্তটি স্মৃতিচারণ হতেই রক্তিম লালিমা ছেয়ে গেল ওর মুখশ্রী জুড়ে। আড়ষ্ট কণ্ঠে বলল, আপনি পরিয়ে দিন মা। ওর কথায় মুচকি হেসে নিজ হাতে ওকে শাড়ি পরিয়ে দিলেন দিলারা বেগম। ছেলের বউকে মন মতো সাজিয়ে দিলেন আজ। অতঃপর সব সাজগোজ শেষে রাহিতার মুখের দিকে চেয়ে মন তৃপ্ত হলো তার। মুখ ফুটে বেরিয়ে এলো মাশাআল্লাহ। একই সাথে সামিরাও তারিফ করলো ওর রূপের। দুজনের প্রশংসায় লাজুক হেসে ওদের রুমের উদ্দেশ্যে রওনা দিল রাহিতা। স্বপ্নীল যে এখনো রেডি হয়েছে কিনা কে জানে। এতক্ষণ স্বাভাবিক থাকলেও প্রতি কদম রুমের দিকে এগোতেই ওর কদমের সাথে সাথে তাল মিলিয়ে যেন বেড়েই চলেছে হৃদস্পন্দন। কেন যেন এভাবে স্বপ্নীলের সামনে যেতে প্রচুর লজ্জা পাচ্ছে আজ রাহিতার। যদিও সে জানে স্বপ্নীল এখনো তাকে বউয়ের নজরে দেখে না, হয়তো আজও দেখবে না, তবুও কেন বুকের মাঝে এরকম অনুভূতি হচ্ছে সেটা তার অজানা। আজকে বিকেলের সৌন্দর্য অন্যরকম। এই যে সাদা আকাশে নীল নীল মেঘ উঠছে, একই সাথে চলছে কিছু ডানামেলা পাখিদের আনাগোনা। সব মিলিয়ে উপভোগ করার মতোই প্রকৃতি বটে। পাশাপাশি হাঁটছে স্বপ্নীল রাহিতা। রাস্তার ধারে গাড়ি পার্ক করে হাঁটার জন্য এ জায়গায় থেমেছে স্বপ্নীল। এতে অবশ্য লাভই হয়েছে রাহিতার। চুপচাপ গাড়ির ভেতর ভালো লাগছিল না ওর। এখনো দুজনের মাঝে কথা না হলেও পরিবেশটা বেশ উপভোগ করছে সে। পাশাপাশি হাঁটাহাঁটি হলেও হাত ধরার অবকাশ এখনো হয়নি। মনে মনে ইচ্ছে পোষণ করলেও এখনো অতটাও সহজভাবে মিশে উঠতে পারেনি দুজন একে অপরের সাথে। তবুও দুটো চোখ কিছু না বলা কথা, কিছু আকুতি ভাসে, যা চোখে দেখা যায় না, শুধু অনুভব করা যায়। এই যেমন রুমে ঢোকার পর আনমনেই রাহিতার দিকে চোখ পড়তেই কিছুক্ষণ থমকে গিয়েছে স্বপ্নীল। আর চোখে হলেও বিষয়টা খেয়াল করেছে সে, এবং মনে মনে আশা করেছিল অন্তত বন্ধুদের খাতিরে হলেও তাকে কেমন লাগছে এ ব্যাপারে ভালো মন্দ কিছু বলবে স্বপ্নীল। কিন্তু মেয়েটার আশায় গুড়ে বালি দিয়ে স্বপ্নীল কিছু না বলে চোখ নামিয়ে ওকে নিজের সাথে নিচে যেতে নির্দেশ দেয় শুধু। এ নিয়ে রাহিতার সামান্য মন খারাপ, কিন্তু ওর মন খারাপ বেশিক্ষণ স্থায়ী হলো না। নিমিষেই স্বপ্নীলের আওয়াজে ঘোর কেটে গেল ওর। এভাবে আকাশের দিকে তাকিয়ে কি দেখছো রাহি? এই যে দেখুন না, আকাশটা আজ কত সুন্দর লাগছে, কি স্নিগ্ধ, কি সুন্দর। তাকিয়ে থাকতে থাকতে যেন
ঘোর লেগে যাচ্ছে চোখে, বলুন। হুম, কিছু জিনিস এত বেশি সুন্দর হয় তা থেকে চোখ ফেরানো মুশকিল হয়ে যায়। এই প্রথম স্বপ্নিলের এক অন্যরকম কণ্ঠস্বর শুনে চকিত ভঙ্গিতে পাশ ফিরে রোহিতা। স্বপ্নিল তখনও ওর দিকেই তাকিয়েছিল। চোখাচোখি হতেই কিছুক্ষণ পর দৃষ্টি ফিরিয়ে নেয় সে। সেই দৃষ্টিতে কিছু ছিল আজ, সেই কণ্ঠস্বরে ভিন্ন কিছু ছিল, যার দরুন হঠাৎ করে রাহিতার মনে হলো স্বপ্নিল যেন এতক্ষণ ওর দিকেই তাকিয়েছিল এবং কথাটা ওর উদ্দেশ্যই বলল। কিন্তু পরক্ষণে নিজেই নিজের ভাবনায় বেকুব হয়ে গেল। এসব আকাশকুসুম চিন্তা ভাবনাকে আর প্রশ্রয় দিল না সে। স্বপ্নিলের পাশাপাশি হাঁটতে হাঁটতে পুনরায় ডুবে গেল নিজ ভাবনায়। কিন্তু একটু ভালোভাবে লক্ষ্য করলে সে দেখতে পারত তার ধারণা নেহাত মিথ্যে নয়। এ পুরোটা সময় স্বপ্নিল মুগ্ধ চোখে তার দিকেই তাকিয়েছিল। হাঁটতে হাঁটতে পাশে থাকা এক রেস্টুরেন্ট চলে এসেছে। স্বপ্নিল ও রাহিতা মুখে না বললেও এতক্ষণ ঘুরে বেরিয়ে বেশ খিদে পেয়েছিল দুজনেরই। ভেতরে বেশ ভিড় বলা চলে। একে তো শুক্রবার, তার মধ্যে সন্ধ্যাবেলা, পরিবার নিয়ে অনেকেই খেতে এসেছে বলা চলে। চারপাশ ভালোভাবে পর্যবেক্ষণ করে ওদের বসার জন্য কর্নারের একটা দিক বাছাই করলো স্বপ্নিল। এই জায়গাটা সুন্দর, খানিকটা নিরিবিলি এবং একপাশে কাচের দরজা থাকায় শব্দহীনভাবে বাহিরের পরিবেশও দেখা যাচ্ছে। অর্ডার দেওয়ার আগে সে রাহিতাকে জিজ্ঞেস করলো, কি খাবে বলো, তোমার জন্য কি অর্ডার দেব? মনোযোগ দিয়ে বাহিরের পরিবেশ দেখছিল রাহিতা। হুট করে স্বপ্নিলের প্রশ্নে চোখে ওর দিক ফেরায় সে। স্বপ্নিলের হাতে মেনু কার্ড দেখে ইতস্ততভাবে তাকায় সে। এই একটা দিকে সে সব সময় কনফিউজড ব্যক্তি। কি সিলেক্ট করবে না করবে ঠিকমতো ডিসাইড করতে পারে না। আগে যখন মা বাবা ভাই বোনদের সাথে যেত আর ওরাই নিজেদের পাশাপাশি রাহিতার জন্য অর্ডার দিত, বন্ধুদের সাথে গেলেও ওরা যা খেত রাহিতার জন্য সেটাই অর্ডার দিত। তাই ও স্বভাব সুলভভাবে মিনমিনিয়ে বলল কথক, আপনি যেটা খাবেন সেটাই অর্ডার দিন। আর ইউ শিওর? না মানে তোমার তো আলাদা পছন্দ থাকতেই পারে। আমি যেটা খাবো ওটা তোমার যদি পছন্দ না হয়। না না, এমন হবে না, আপনি নিশ্চিন্তে অর্ডার করুন। সাবলীল হেসে উত্তর দিল রাহিতা। কিছুক্ষণ ওর দিকে নির্বিকারভাবে তাকিয়ে দৃষ্টি ফিরিয়ে পুনরায় মেনু কার্ড দেখে ওয়েটারকে ডাকলো স্বপ্নিল। অতঃপর কিছু একটা ভেবে দুজনের জন্যই দুটো সেট মেনু অর্ডার দিল। তা দেখে স্বস্তির নিঃশ্বাস ফেলে রাহিতা, কারণ সেট মেনুতে সচরাচর রাইস, ভেজিটেবল, চিকেন বা বিফ আইটেমই থাকবে। এগুলো তো সে স্বাচ্ছন্দ্যে খেতে পারবে। তাই এটা অর্ডার দেওয়ার স্বপ্নিলের প্রতি মনে মনে খুশিই হলো সে। যথারীতি ওদের টেবিলে খাবার এলো। আর খাবার দেখার পর রাহিতার মনে হলো স্বপ্নিলকে নির্দিষ্ট কোনো উত্তর দেওয়াই তার ঠিক ছিল। কেননা তাদের দুজনেরই প্ল্যাটারে চিকেন বা বিফের জায়গায় প্রন অর্থাৎ চিংড়ি রয়েছে। হয়তো স্বপ্নিলের চিংড়ি পছন্দ, তাই এটাই অর্ডার দিয়েছে দুজনের জন্য। কিন্তু রাহিতার যে চিংড়িতে অ্যালার্জি, একটু খেলেই গা চুলকে র্যাশ ওঠে, এটা কিভাবে বলবে বুঝাতে পারল না সে। একবার ভাবলো দোষ তো তার নিজেরই। স্বপ্নিল তো বেশ কবার জিজ্ঞেস করছিল ওকে, কিন্তু সে নিজেই তো আগ বাড়িয়ে বলেছিল যা ইচ্ছে অর্ডার দিতে। তবে এখন কিভাবে অভিযোগ করবে সে? রাহিতার মনে হলো এর চেয়ে বড় দোটানায় সে আগে পড়েনি। কি ব্যাপার, তুমি খাচ্ছ না কেন? খিদে পাইনি? হঠাৎ স্বপ্নিলের প্রশ্নে ওর দিকে তাকায় রাহিতা। স্বপ্নিলের বড় বড় হাত জোড়া দিয়ে গপাগপ ওর ইতিমধ্যেই বেশ কয়েক চামচ খাওয়া শেষ। শাশুড়ি ঠিকই বলেছিলেন, স্বপ্নিল বেশ ভোজন রসিক। মনে মনে এসব ভেবে সে ইতস্তত ভঙ্গিতে উত্তর দেয়, হ্যাঁ, খিদে পেয়েছে তো, এই যে খাচ্ছি। বলেই রাইস, ভেজিটেবল ও কাবাব দিয়ে খেতে শুরু করে সে। এরই মাঝে স্বপ্নিল আর চোখে পরোক্ষ করছিল ওর খাওয়া। ওকে চিংড়িতে হাত না দিতে দেখে বলে উঠল, তুমি প্রন খাচ্ছ না কেন? ওটাও বেশ মজা হয়েছে, ট্রাই করে দেখো। আসলে খেতে ইচ্ছে করছে না এটা। এবার রাহিতা পড়ল বিপাকে। আমতা আমতা করে বাহানা দিবে তার আগেই স্বপ্নিল হুট করে এক অদ্ভুত কাণ্ড করে বসে। আচমকা তার চামচে একটু চিংড়ি নিয়ে রাহিতার দিকে এগিয়ে দেয়। চামচে ধরা হাত ওর মুখের সামনে রেখে বলে, এক কাজ করো, আমার থেকে কিছু খেয়ে দেখো। ট্রাস্ট মি, এটা ভীষণ মজার হয়েছে। এখানকার এটাই ফেমাস অ্যান্ড আমার তো অনেক ফেভারিট। যখনই এখানে আসি এটা মাস্ট নিই আমি।
তাই তোমাকেও বলছি একবার ট্রাই করতে, নিরাশ হওয়ার কথা না। হঠাৎ করে স্বপ্নিলের এহেন কাণ্ডে বেশ খানিকটা বিস্মিত হয় রাহিতা। কিছুটা অবাক চোখে তাকিয়ে থাকে স্বপ্নিলের পানে। এদিকে রাহিতার এহেন চাহনি দেখে হুট করে অস্বস্তি ঘিরে ধরে খোদ স্বপ্নিলকেও। সে তো খেতে খেতেই হুট করে এ কাজ করে ফেলেছে কথার তালে। এখন রাহিতাকে এভাবে চেয়ে থাকতে দেখে নিজের করা কাজে নিজেই ইতস্তত বোধ করলো সে। হুট করেই সে কিভাবে এত সহজ আচরণ করছে তার সাথে ভেবে পেল না তার দ্বিধাগ্রস্ত মন। তাই তো বাস্তবে ফিরে এসে খানিকটা দৃশ্যমানভাবেই নড়ে চড়ে উঠল তার চামচ ধরে রাখা হাত। এদিকে স্বপ্নিলের অস্বস্তি টের পেয়ে রাহিতা নিজের স্বাভাবিক ভাবমূর্তিতে ফিরে এলো। মৃদু হেসে ওর বাড়িয়ে রাখা হাত হতে নির্বিকারভাবেই খাবারটি মুখে নিয়ে নিল। তা দেখে আলগোছে স্বস্তির নিঃশ্বাস ফেলে স্বপ্নিল। কেমন লেগেছে? মজা না? তবে ভালো না লাগলেও বলো, তোমার থামিয়ে নিব, সমস্যা নেই। স্বপ্নিলকে স্বাভাবিক হতে দেখে কিছু একটা ভাবলো রাহিতা। অতএব নিজের প্লেট হতে চিংড়ি খেতে খেতে বলল, ঠিকই বলেছেন, ভীষণ মজা লাগছে খাবারটা। স্বপ্নিলকে স্বাভাবিক করার উদ্দেশ্যে খেতে খেতেই বলল রাহিতা। ওর কথায় মুচকি হেসে নিজেও স্বাভাবিক হয়ে পুনরায় খাওয়ায় মনোযোগ দিল স্বপ্নিল। এদিকে চিংড়ি খেতে থাকা রাহিতা ভাবলো আজ তো নির্ঘাত হাতে পায়ে র্যাশ উঠবে, রাতে বাসায় যেই অ্যালার্জির ওষুধ খেতে হবে তার। কিন্তু সেও বা কি করতো? ভালোবেসে না হোক তবু এই প্রথম স্বপ্নিল নিজে থেকে হাত বাড়িয়েছে ওর দিকে, হোক সেটা আনমনেই। তাই রাহিতা ওর ডাকে সাড়া না দিয়ে পারেনি। ওর মন এক প্রকার বাধ্য করেছে ওকে সাড়া দিতে। স্বপ্নিলের জন্য এইটুকু অ্যালার্জি সে নির্দ্বিধায় সহ্য করে নেবে। স্বপ্নিলের ভালোবাসা পাওয়ার বিনিময়ে একটু কষ্ট সহ্য করা কোনো ব্যাপারই না। দুজনের ফিরতে ফিরতে বেশ দেরি হয়ে গেছে। স্বপ্নিল রাহিতাকে বাসায় রেখে কিছু বন্ধুদের সাথে দেখা করতে বাহিরে গেছে। ওদের রেস্টুরেন্ট থেকে ফেরার পথেই কল দেয় ওরা। স্বপ্নিল প্রথমে যেতে রাজি হচ্ছিল না, পরে রাহিতাই বুদ্ধি দেয় ওকে বাসায় ড্রপ করে তারপর দেখা করে আসতে। বুদ্ধিটা পছন্দ হয় স্বপ্নিল আর দ্বিমত করে না। রাহিতা বাসায় ঢুকতেই ওকে ঘিরে ধরে শাশুড়ি ও ননদ। কি হয়েছে, স্বপ্নিল ওর সাথে ভালো আচরণ করেছে কিনা এসব জিজ্ঞাসাবাদ হলো কিছুক্ষণ। অতঃপর সব ঠিকঠাক জেনে বেশ খুশি হন তারা। তাদের সাথে খোশ গল্পে মেতে ওঠেন। ওষুধের কথা সম্পূর্ণ মাথা থেকে চলেই গেল তার। ফ্রেশ হয়ে ঘুমোতে যাবে সে সময় হাত পা চুলকানো শুরু হতেই ওষুধের কথা মনে পড়ল রাহিতার। এতক্ষণ ভুলে যাওয়ায় নিজের প্রতি নিজেরই বিরক্ত হলো সে। কিন্তু তন্ন তন্ন করে সব ওষুধের বাক্স খুঁজেও কাঙ্ক্ষিত ওষুধটি কোথাও পেল না সে। হতাশ মনে একবার ভাবলো স্বপ্নিল তো বাহিরেই আছে, ওকে ফোন করে বলে দিলেই আনবে। পরক্ষণেই মনে হলো যদি জিজ্ঞেস করে কিসের জন্য ওষুধ চাইছে তবে কি জবাব দিবে সে। দ্বিধাদ্বন্দ্বে ভুগতে থাকা সে সিদ্ধান্ত নিল ওষুধ না খেয়েই ঘুমাবে আজ, যা হওয়ার কাল দেখা যাবে। দরকার পড়লে কাল ভার্সিটি যাওয়ার সময় নিজেই কিনে নেবে, তবুও স্বপ্নিলকে ঘাটাবে না সে। গোছগাছ করে ঘুমোতে যাবে এমন সময় ওর ভাই রৌনক ফোন দিল। এতদিন পর ভাইয়ের ফোন পেয়ে খুশি মনে রিসিভ করে রাহিতা। কি খবর রাহি বুড়ি? কতদিন কথা হয় না তোর সাথে, ভাইকে তো ভুলে গেছিস মনে হয়। তোমাদের কি করে ভুলি বলো তো ভাইয়া, এখানে তোমরাও নেই, আমায় জ্বালানোর মানুষও নেই। ওরে দুষ্টু, এই ব্যাপার। তো কি করছিস বল, সব ভালো তো? স্বপ্নিল কেমন আছে, কি করিস তোরা? আমরা ভালো আছি, তুমি বলো তোমাদের কি খবর? হঠাৎ এত রাতে ফোন দিলে যে, সব ঠিক আছে তো? উনি তো বাসায় নেই ভাইয়া, আমরা আজ বাইরে গিয়েছিলাম ঘুরতে, রেস্টুরেন্ট থেকে একেবারে ডিনার সেরেই বাসায় ফিরেছি। আমায় ড্রপ করে তার বন্ধুদের সাথে দেখা করতে গেছেন। তোরা দুজনই শুধু গিয়েছিলি না পুরো পরিবার? আমরা দুইজন। কেন? বাহ, খুব ভালো। জামাইবাবু দেখছি আমার বোনের বেশ ভালো যত্ন নিচ্ছে, খুশি হলাম শুনে। খানিকটা হেসে বলল রৌনক। ওর কথায় ইতস্তত হাসলো রাহিতাও। কিছুক্ষণ নীরব থাকার পর রৌনক বলল, তোকে এ সময় ফোন দিয়েছি কারণ আমার হুট করে মনে পড়লো তোর না সামনের সপ্তাহে পরীক্ষা। প্রিপারেশন কেমন? এই কোর্সের কিছু ম্যাথে যে প্রবলেম ছিল তোর, আমার থেকে বুঝিয়ে নিতি, সেগুলো পারছিস তো? এবার ভাইয়ের কথায় টনক নড়ে রাহিতার। সামনের সপ্তাহে ওর পরীক্ষা। মুহূর্তেই টেবিলের ওপর থাকা ছোট্ট ক্যালেন্ডার দেখে সে সত্যিই তো, তার তো মাথা থেকেই বেরিয়ে গিয়েছিল ব্যাপারটা। ভাইয়া না মনে করে দিলে কি হতো, তবুও ভুলে যাওয়ার কথা স্বীকার করে না সে। মুখে বলে, হ্যাঁ ভাইয়া মনে আছে, তুমি চিন্তা করো না, আমি
প্র্যাকটিস করছি সব পারার কথা, তবুও প্রবলেম হলে আমি তোমায় ফোন দেব। ঠিক আছে, রাখছি তাহলে। বেশ রাত হয়েছে, কাল ভার্সিটি আছে তোর, ঘুমো এখন। তারপর ভাইয়ের সাথে আরো টুকটাক কথা শেষ করে ফোন রেখে দেয় রাহিতা। এতক্ষণে হাতে পায়ের চুলকানি বেড়েছে, তবুও মুখ বুঝে তা সহ্য করে সে। পরিশেষে কাল ভার্সিটি যে ফ্রেন্ডদের থেকে নোটস নিয়ে ভালোভাবে পড়া শুরু করবে, এ ভাবনায় ঘুমানোর উদ্দেশ্যে বিছানায় শুয়ে পড়ে সে। রাত 12টা। স্বপ্নিল বাসায় এসে দেখে রাহিতা কথা মুড়ি দিয়ে শুয়ে আছে। সে ঘুমিয়ে গেছে ভেবে ফ্রেশ হয়ে এসে স্বপ্নিল নিজেও শুয়ে পড়ে ওর পাশে। খানিকক্ষণ এদিক ওদিক করার পরেও যখন চোখে মুখে রেশ মাত্র নেই, তখন পাশ ফিরে রাহিতার দিকে ঘুরল সে। মেয়েটা আপাতমস্তক গা ঢেকে ঘুমাচ্ছে। কি হয়েছে ওর? ঠান্ডা লাগছে কি? কপালে ভাঁজ নিয়ে ভাবে স্বপ্নিল। এসির দিক তাকিয়ে দেখে তাপমাত্রা ঠিকই আছে, এতে তো ঠান্ডা লাগার কথা নয়। তবে কি হয়েছে? জ্বর টর আসেনি তো আবার? বিচিত্র ভাবনায় মগ্ন সে আলতোভাবে কাঁথা সরিয়ে দিল রাহিতার মুখের ওপর থেকে। কপালের ওপর উড়ে আসা কিছু চুলের সমাহার নাকে মুখে বাড়ি খাচ্ছে যেন। তবুও বেঘরে ঘুমাচ্ছে মেয়েটা, কোনো দিকেই যেন হুঁশ নেই তার। রাহিতাকে এভাবে ঘুমোতে দেখে নিজ মনে মৃদু হাসে স্বপ্নিল। খুব সাবধানে কপালের ওপর থেকে বহমান কেশগুচ্ছ সরিয়ে দেয় আলতোভাবে। এরই মাঝে ধীরে সুস্থে কপালে হাত দিয়ে চুপিসারে ওর দেহের তাপমাত্রাও পরোক্ষ করে নিল সে। জ্বর নেই, হয়তো এমনিতেই এভাবে ঘুমোচ্ছিল, নিজ মনেই ভেবে নিল সে। চিন্তা ভাবনার মাঝেই এতক্ষণ সোজা হয়ে থাকা রাহিতা হুট করেই ওর দিকে ঘুরে যায়। ঘুমের ঘোরেই এক হাত রেখে দেয় ওর বুকের ওপর, চেপে ধরে স্বপ্নিলের টি শার্ট। কিছুক্ষণের মধ্যে চমকে যায় স্বপ্নিল, থমকে যায় নিঃশ্বাস। কয়েক মুহূর্ত লাগে স্বাভাবিক হতে, অতঃপর আস্তে ধীরে ওর পক্ষে অবস্থানরত রাহিতার কোমল হাত স্পর্শ করে সরিয়ে দেয় নিজ হতে। সে মুহূর্তে এক অদ্ভুত জিনিস খেয়াল করে স্বপ্নিল। মেয়েটার হাতে লাল লাল কি যেন উঠেছে, দেখতে হালকা র্যাশের মতো লাগছে। কৌতূহল বশত কাঁথা সরিয়ে রাহিতার ওপর হাতও টেনে নিয়ে সেটাও লক্ষ্য করে স্বপ্নিল। বিস্মিত সে ড্রিম লাইটের আলোর ওপর হাতেও স্পষ্ট কিরূপ দাগ খেয়াল করলো। চিন্তায় কপালে ভাঁজ দৃঢ় হয় স্বপ্নিলের। হয়েছে কি রাহিতার? হাতে এগুলো উঠেছে কেন? কষ্ট হচ্ছে না? আর সবচেয়ে বড় কথা, কাউকে কিছু না বলে সে এগুলো নিয়ে চুপচাপ ঘুমোচ্ছেই বা কেন? কিছুক্ষণ আগে বিস্ময় থাকা স্বপ্নিল হুট করে অনুভব করলো ওর বেশ রাগ হচ্ছে রাহিতার ওপর, কিন্তু সেটা কেন তা ধরতে পারল না সে। এরা কি ওর নিজের এ অবস্থা করার জন্য, নাকি তাকে কোনো কিছু না জানানোর জন্য এখনো নিশ্চিত হয়নি স্বপ্নিল। তবে রাগান্বিত সেই মুহূর্ত বিলম্ব না করে রাহিতাকে ঘুম থেকে ডেকে তোলার সিদ্ধান্ত নিল। ওর যে আসল কথা রাহিতার মুখ থেকে জানাতে হবে এখন। তাকে না জানিয়ে এভাবে একা একা কষ্ট সহ্য করে রাহিতাকে নিশ্চিন্তে ঘুমোতে দিবেই না সে, কিছুতেই না। ঘুমের মাঝে বাহুতে টান পড়ায় বেশ বিরক্ত হয় রাহিতা, তবুও চোখ খোলে না সে। বন্ধ হয়ে থাকা চোখ মুখ কুঁচকে দু একবার হু হু বলে পুনরায় ঘুমের সাগরে তলিয়ে যায়। ওর এমন ভাবলেসহীনভাবে ঘুমানো দেখে কিঞ্চিত অবাক হয় স্বপ্নিল। বেশিক্ষণ তো হয়নি ওর ঘুমনের, ঘন্টাখানেক হবে হয়তো, তাতেই এই অবস্থা। কিন্তু রাহিতার হাতের দিক তাকিয়েই তার ধৈর্যের বাঁধ শেষ। না, একে তো ঘুমোতে দেওয়া যাবে না, না উঠলে টেনেই তুলতে হবে। যা ভাবা সেই কাজ। আর কোনো কিছু না ভেবেই রাহিতাকে এক প্রকার জোর করে শোয়া থেকে উঠে বসালো স্বপ্নিল। তার স্বরে ডেকে উঠল, রাহি, এই রাহি, উঠো বলছি। হুম। এই মেয়ে উঠো। উফ, কি সমস্যা? এখনো তো সকাল হয়নি, তাহলে ডাকছেন কেন এভাবে? চোখ ডলতে ডলতে বিরক্তিমাখা কণ্ঠে বলে উঠল রাহিতা। এদিকে ওর সদ্য ঘুম ভাঙা নিষ্পাপ মুখের দিকে এক পলক তাকায় স্বপ্নিল। অতঃপর অন্য দিক চেয়ে গলা ঝেড়ে গম্ভীর মুখে বলে, তোমার হাতে কি হয়েছে? আমার হাতে কই? আনমনে কথাটা বলে নিজের হাতের দিক তাকাতেই চুপসে যায় সে। এতক্ষণ ঘুমের রেশে সে তো ভুলেই বসেছিল সে অ্যালার্জির কথা। এখন কি হবে? সে তো ধরা পড়ে গেছে স্বপ্নিলের কাছে। হুট করে এভাবে ধরা খাওয়ার পরে কে উত্তর দেবে তৎক্ষণাৎ ভেবে পায় না রাহিতা। ওর মুখ দেখেই যা ধারণা করার ধরে নেয় স্বপ্নিল। মুখখানা আরেকটু গম্ভীর করে শুধায়, আমি কিছু জিজ্ঞেস করেছি রাহিতা? কই কিছু না তো, এমনি হয়েছে।
আমায় রাগিও না রাহি, দুহাতে লালচে দাগ স্পষ্ট, আর তুমি বলছো কিছু হয়নি। আমায় কি বোকা মনে হয় তোমার কাছে? কিভাবে এটা হলো চুপচাপ বলো। আসলে আমার চিংড়িতে অ্যালার্জি, তাই একটু রেশ উঠেছে। মিনমিনিয়ে বলে রাহিতা। স্বপ্নিল রেগে আছে। এখন অন্তত ওর থেকে লুকানো ঠিক হবে না। ওর উত্তরে বেজায় চমকে ওঠে স্বপ্নিল। কোনো মতে প্রশ্ন করে, তোমার যখন চিংড়িতে অ্যালার্জি, তবে তখন কেন বললে না? আমায় বললেই তো হতো। রাহিতাকে থেমে আবার রাগী গলায় বলল, দুহাতে র্যাশ উঠেছে, আর এটা তোমার কাছে একটু মনে হচ্ছে? অস্বস্তি হচ্ছে না এগুলোর জন্য? সরি, আসলে খাবার আসার পর আমি খেয়াল করিনি যে সেখানে চিংড়ি ছিল। এজন্যই আমি খাবার অর্ডার দেওয়ার আগে তোমায় জিজ্ঞেস করেছিলাম তুমি কি খাবে, কিন্তু তুমি তো কিচ্ছুই বললে না। তাই আমি আমার পছন্দ মতো অর্ডার দিয়েছি। তবুও যদি তোমার অ্যালার্জি থাকে তুমি বললেই পারতে। আমি কি তোমায় বকা দিতাম? না মানে আপনি এত শখ করে বলেছিলেন। শখ করে বলেছি তো কি হয়েছে? এজন্য তুমি এমন কিছু খাবে যেটা খেলে তোমার শরীর খারাপ হয়? এটা কি ধরনের ছেলে মানুষই রাহিতা? আশ্চর্য। রাহিতার মুখ থেকে কথা ছিনিয়ে নিয়ে ওকে কথাগুলো বলে স্বপ্নিল। বিয়ের পর থেকে কোনো দিন রাহিতাকে ওর বয়স অনুযায়ী যথেষ্ট ম্যাচিওর এক মেয়ে হিসেবে জেনে এসেছে ও। সেই রাহিতার দ্বারা আজ এমন ইনম্যাচিওর কাজ ঘটতে দেখে অবাক না হয়ে পারেনি সে। এদিকে স্বপ্নিলের থেকে এতগুলো বকা খেয়ে মুখ ভার করে আছে রাহিতা। মনে মনে আফসোস করলো সে কেন স্বপ্নিল তাকে ভালোবাসে না। যদি ভালোবাসতো তবে সে বুঝতো কেন রাহিতা তার দেওয়া প্রথম কিছু প্রত্যাখ্যান করতে পারেনি। কিন্তু মনের আফসোসকে সে মনেই রাখলো, মুখ ফুটে বেরোতে দিল না। একটি দীর্ঘশ্বাস ছেড়ে মাথা নিচু করে বলল, এরকম অ্যালার্জি আমার আগেও হয়েছে, চিন্তা করবেন না, ওষুধ খেলেই ঠিক হয়ে যাবে। খেয়েছো ওষুধ? স্বপ্নিলের শান্ত গলার প্রশ্নে মাথা তুলে তাকায় সে। চোখে চোখ পড়তেই অন্যদিকে মুখ ঘুরিয়ে ঘাড় ঘুরিয়ে নাবোধক মাথা নাড়ে সে। বিরক্তিতে শব্দ করে স্বপ্নিল রাহিতার করা কাজকর্মে আজ খুব রাগ লাগছে তার। একে তো চিংড়ি খেয়ে অ্যালার্জি বাঁধিয়েছে, অন্যদিকে বাসায় এসে ওষুধটাও খায়নি। এই কেয়ারলেস মেয়েকে নিয়ে সে কি করবে? আশ্চর্য। ওষুধ খাওনি কেন? ধমকে উঠতে স্বপ্নিল যে ধমকে ঈষৎ কেঁপে উঠল রাহিতা। আর চোখে স্বপ্নিলের থমথমে মুখের দিকে তাকিয়ে নিচু গলায় বিড়বিড়িয়ে বলে, ওষুধ খুঁজেছিলাম, পাইনি কোথাও। চল শক্ত হয়ে আসে স্বপ্নিলের। দাঁতে দাঁত চেপে বলে, তো আমাকে সেটা ফোন করে বলা যেত না? আমি কি বাহিরে ছিলাম না এতক্ষণ? অনেকদিন পর বন্ধুদের সাথে ছিলেন, আমি আপনাকে ডিস্টার্ব করতে চাইনি। শারাপ রাহি, কি সমস্যা তোমার? আমায় বলো তো। তখন থেকে যেটাই বলছি তোমার একটাই উত্তর, আমার জন্য তুমি করনি। তোমার কথা শুনে এখন মনে হচ্ছে সব দোষ আমার জন্যই তোমার এই অবস্থা। আমার নিজের নজরে। আচ্ছা। কথাগুলো বলতে বলতেই বিছানা থেকে উঠে গেল স্বপ্নিল। একটু পর ওয়াশরুম থেকে গেঞ্জি বদলে গায়ের শার্ট চেপে বের হলো সে। ওকে এভাবে বের হতে দেখে কপালে ভাঁজ পড়ে রাহিতার। সেভাবেই বোকার মতো জিজ্ঞেস করে, এ সময় কোথায় যাচ্ছেন আপনি? অনেক রাত হয়েছে তো। নিজের দায়িত্ব পূরণ করতে যাচ্ছি। মানে? কিছু না, তুমি আমায় ফোন দিলে যেটা বাহির থেকে আনতে পারতাম, এখন সেটাই আনতে যাচ্ছি। আল্লাহ, আপনার যাওয়ার দরকার নেই, আমি কাল ভার্সিটি যাওয়ার সময় কিনে নিব। অতটা অসুবিধা হচ্ছে না আমার, এত রাতে কষ্ট করে যেতে হবে না আপনার, প্লিজ। ওর কথাকে পাত্তা না দিয়ে টেবিল থেকে ওয়ালেট হাতে নিয়ে রুম থেকে বের হয় স্বপ্নিল। যেতে যেতে শীতল কণ্ঠে বলে যায়, এমনিতেই আমি কম গিল্টি ফিল করি না তোমায় এতদিন কষ্ট দিয়ে। তার মধ্যে তুমি এসব শুরু করেছো। 1 মাস তোমায় যথেষ্ট অবহেলা করেছি, কিন্তু বাকি জীবনে আর নয়। তাই আমায় চুপচাপ নিজের কাজ করতে দাও। আমি না আসা পর্যন্ত ঘুমোবে না, মনে থাকে যেন। ওর যাওয়ার পরে অবাক নয়নে চেকে থাকে রাহিতা। স্বপ্নিলের আচরণ ওর বলা কথাগুলোর মাঝে আজ অন্যরকম এক ভালো লাগা খুঁজে পায় সে। মনের এক খুশির সামনে যে তার হাত পায়ের সামান্য অ্যালার্জি যেন কিছুই না। তার প্রতি এমন যত্নশীল স্বপ্নিলকে আগে কখনো দেখেনি সে। ও যদি রোজ রোজ এমন কেয়ার দেখায় তবে তার জন্য প্রতিদিন অ্যালার্জির কষ্ট সইতে পারবে রাহিতা। আনমনে ভেবে বোকার মতো নিজেই হাসে মেয়েটা। স্বপ্নিল ফিরে কিছুক্ষণ পরেই। ওদের বাসা থেকে মিনিট 10 দূরে এক ফার্মেসি থাকায় বেশি দূর যেতে হয়নি তার। ভাগ্যক্রমে দোকানটা বন্ধ করার আগ মুহূর্তে সে পৌঁছায়, অন্যথা ওষুধ পাওয়া হতো না আর তার আজ। ওকে ফিরতে দেখে বিছানা থেকে উঠে দাঁড়ায় রাহিতা। বিস্মিত সুরে প্রশ্ন করে, এত তাড়াতাড়ি এলেন যে? কোনো দোকান খোলা পাননি তাই না?
আমি আগেই মানা করেছিলাম এই সময় যেতে। একটু আগে যা করলাম তাতে ভেবো না আমি তোমায় নিজের স্ত্রী হিসেবে মন থেকে মেনে নিয়েছি। আমি তোমায় মিথ্যে আশ্বাস দিতে চাই না রাহি, তাই তুমি কিছু ভাবার আগে নিজ থেকেই বলছি, আজ আমি স্রেফ নিজের দায়িত্ববোধের খাতিরে তোমার সাথে এমন আচরণ করেছি এবং এটা ভবিষ্যতেও করব। কারণ আমি না মানতে চাইলেও তুমি আমার বউ, এটা অস্বীকার করার কোনো উপায় নেই। আর তার চেয়েও বড় কথা হলো তুমি আমার দায়িত্ব। তোমার প্রতি কোনোরূপ অবহেলা হলে সেটার দায়ভার আমাকেই নিতে হবে। তাই তোমার ভালো মন্দের বিষয়ে আমি কোনো প্রকার হেরফের হতে দেব না। আর একটা কথা, আপাতত তোমায় বন্ধু ছাড়া অন্য কিছু ভাবা আমার পক্ষে সম্ভব হচ্ছে না। আমার সময় দরকার, আশা করছি তুমি আমাকে বুঝবে। ব্যাস, এতক্ষণের খুশিটা যেন মুহূর্তেই নিঃশেষ হয়ে গেল রাহিতার। নিঃশব্দে চোখ বেয়ে গড়ে পড়ল দুফোঁটা নোনা জল, যা অন্ধকার কক্ষের নির্জনতায় টের পেল না স্বপ্নীল। বেশ কিছুক্ষণ ওকে নীরব দেখে সে ভেবে নিল ওর কথা শুনে জবাব দেওয়ার আগে ঘুম কাতুরে রাহিতা হয়তো এতক্ষণে আবারও ঘুমের সাগরে তলিয়ে গেছে। তাও নিজের মনের কথা রাহিতাকে বলতে পেরে হালকা অনুভব করে চুপচাপ ঘুমিয়ে পড়ল স্বপ্নীল। কিন্তু ঘুমন্ত সে ঘুণাক্ষরেও টের পেল না যে তার কথার প্রভাব তারই পাশে শয়নরত মানুষটার বাকি রাতের ঘুম কেড়ে নিয়েছে। ভার্সিটির ক্লাসে চুপচাপ বসে আছে রাহিতা। সামনের সাদা বোর্ডে স্যার পড়ালেও আদত ওর মাথায় কিছু ঢুকছে না, কেননা ক্লাসে বসে থাকলেও ওর মনোযোগ এখন অন্যদিকে। কাল সারা রাত ভেবেছে স্বপ্নীলের কথাগুলো। ও কি তবে শুধুই দায়িত্ববোধ? নিছক দায়িত্বের খাতিরে স্বপ্নীল ওর এমন যত্ন নেয়? অথচ কাল এক মুহূর্তের জন্য রাহিতার মনে হয়েছিল স্বপ্নীল ওর মন থেকে ওর জন্য চিন্তা করে। অন্তত ওর আচরণে এমনটা স্পষ্ট বোঝা যাচ্ছিল। তবুও শেষ মুহূর্তে এসে কেন এসব বলল কে জানে। আনমনে এসব ভাবছিল রাহিতা। এরই মাঝে ক্লাস শেষ হয়ে যায়। লেকচারার রুম থেকে বের হতেই মাথা চেপে ধরে নিজেকে ডেস্কে মাথা নোয়ায় সে। বলতে গেলে সারা রাত এক প্রকার ঘুম হয়নি তার। অর্ধেক রাত কেঁদে আর বাকি অর্ধেক উল্টোপাল্টে চিন্তা করে কাটিয়েছে সে। মাথায় কারো হাতের স্পর্শে ডেস্ক থেকে মাথা তুলে রাহিতা ওর পাশে বসে রিমিকে দেখে মৃদু হাসে। ইশারায় ওকে রুম থেকে বের হতে বলে রুম ত্যাগ করে রিমি। ওর পিছু পিছু ব্যাগ নিয়ে ক্লাস থেকে বের হয় রাহিতা নিজেও। ভার্সিটি থেকে বেরিয়ে কাছের এক পার্কে এসেছে দুজন। সরু বেঞ্চের দুপাশে পাশাপাশি বসে দুই বান্ধবী স্কুল কলেজের পাশাপাশি ভার্সিটিতেও একসাথে চান্স পাওয়ায় ওদের বন্ধুত্বে ভাটা পড়েনি কখনো। তাই না বলেও রাহিতাকে সবচেয়ে ভালো চিনে রিমি। ওর মুখ দেখেই বুঝে গেছে প্রিয় বান্ধবী ভালো নেই, কিছু তো হয়েছে তার। তাই তো ওর থেকে নিরিবিলিতে সব শোনার জন্যই এখানে আনা। কি হয়েছে রাহি, বল তো। কিছুই না রে, মাথা ব্যথা করছে, ঘুম হয়নি ঠিকভাবে রাতে। এই স্বপ্নের ভাইয়া খুব জ্বালায়, তাই না? ঠিকভাবে ঘুমাতেও দেয় না আজকাল। কিটকিটিয়ে হেসে রাহিতাকে খেপানোর উদ্দেশ্যে কথাটা বলল রিমি। ভেবেছিল এখন মেয়েটা হয়তো একটু স্বাভাবিক হবে, হয় লজ্জা পাবে নয়তো হাসবে ওর সাথে। কিন্তু ওকে অবাক করে দিয়ে এমন কিছুই হলো না। স্বপ্নীলের কথা মনে হতেই পুনরায় মূর্ছা গেল রাহিতার মন। উদাসভাবে চেয়ে রইল আকাশের দিকে, যা চোখ এড়ালো না রিমির। সন্তপর্ণে রাহিতার হাত দুটো ধরে সিরিয়াস কণ্ঠে জিজ্ঞেস করলো, এখন কিন্তু সিরিয়াসলি জিজ্ঞেস করছি, কি হয়েছে বল আমায়। তুই ঠিক নেই আমি জানি, বল না রাহি। আমরা তো নিজেদের সব কথা শেয়ার করি, আজ করবি না? বান্ধবীর কথায় জোরে সোরে এক দীর্ঘশ্বাস বেরোয় রাহিতার বুক চিরে, যে দীর্ঘশ্বাসের প্রকোপ ছুঁয়ে যায় পাশে বসা রিমিকেও। প্রিয় বান্ধবীর মনের কষ্ট জানতে তোর সায় না তার। বারবার অনুরোধ করতে থাকে রাহিতাকে সবকিছু খুলে বলার জন্য। অতঃপর নিজের মনকে রিমিকে সবকিছু খুলে বলার সিদ্ধান্ত নেয় রাহিতা। দিনকে দিন নিজের মনের সব কষ্ট একা বয়ে বেড়াতে বেড়াতে বড্ড ক্লান্ত সে নিজেও। অতঃপর নিজেকে শান্ত করে লম্বা একটা শ্বাস নিয়ে তাদের বিয়ের পর থেকে স্বপ্নীলের ঘটে যাওয়া সবকিছু রিমিকে খুলে বলল রাহিতা। এক এক করে সবকিছু মনোযোগ দিয়ে শোনার পর রিমি বড়সড় এক ধাক্কা খেল। থমথমে মুখে থমকে রইল বেশ কিছুক্ষণ। ওকে এভাবে বসে থাকতে দেখে তাচ্ছিল্যের হাসি হাসে রাহিতা। কি কি চমকে গেলি তো? এজন্যই বলতে চেয়েছিলাম না। নেহাত তুই এত জোর করলি, আর মনের মাঝে কষ্টগুলো পুষে রাখতে রাখতে আমি ক্লান্ত।
বলে আজ বলা। আম সরি রাহি, আমি জানতাম না তুই এত প্যারার মধ্যে আছিস দোস্ত। আমার তোর জন্য ভীষণ কষ্ট হচ্ছে। তুই কেমনে এত কিছু সহ্য করছিস? করুণ মুখে আতঙ্কিত স্বরে বলে ওঠে রিমি। ওর থেকে দৃষ্টি ফিরিয়ে মাঠের দিক তাকায় রাহিতা। শান্ত কণ্ঠে বলে, আমি ঠিক আছি, বেশি চিন্তা করিস না। তুই বললি আর আমি মেনে নেব? আমি কি তোকে চিনি না? সেই কলেজ টাইম থেকে স্বপ্নীল ভাইয়াকে পছন্দ করতি তুই। যখন তোদের বাসায় যেত, লুকিয়ে লুকিয়ে দেখতি তাকে। তোর সাথে কখনো তার কথা হলে পরদিন এক্সাইটমেন্টে সব আমার কাছে বসে বলতি। তাই তো আমি যেদিন শুনলাম হুট করে স্বপ্নীল ভাইয়ের সাথে তোর বিয়ে হচ্ছে, সেদিন অবাক হলেও ভীষণ খুশি হয়েছিলাম যে ফাইনালি তুই নিজের ভালোবাসার মানুষকে পাচ্ছিস। কিন্তু জীবনে যে তোর সাথে এত নিষ্ঠুর হবে আমি স্বপ্নে ভাবতে পারিনি। রাহিতাকে জড়িয়ে ধরে ক্রন্দনরত সুরে বলে রিমি। এতক্ষণ নিজেকে কোনো মতে সামলে রাখলেও এবার রিমির সামনে নিজের অনুভূতি আর লুকিয়ে রাখতে পারে না রাহিতা। ওকে জড়িয়ে ধরে হঠাৎ ফুপিয়ে কেঁদে ওঠে। সেভাবেই বলতে থাকে, কেন উনি এখনো আবার মেনে নিতে পারছে না রিমি? আমার ভালোবাসায় কি কোনো কমতি আছে বল? মানছি ওনার নতুন করে ভালোবাসার জন্য সময় দরকার, তবুও কেন তিনি বললেন আমাকে স্ত্রী হিসেবে মানেন না? এই কথা যে আমি মানতেই পারছি না। আর উনি কি বোঝেন না আমার কষ্ট হয়? তার মুখে এসব শুনে আমার অন্তর যে পুড়ে ছারখার হচ্ছে, সেটা কি উনি দেখেন না? প্রায় মাসখানেক হয়েছে আমাদের বিয়ের, তবু উনি আগের মতোই আছেন। বৈবাহিকভাবে সহজ হলেও মনের দিক দিয়ে মিশতে পারছেন না আমার সাথে। এভাবে আর কতদিন চলবো বল? কেন আমার সাথে এরকম হলো রে? কি দোষ ছিল আমার? রাহিতার কষ্ট শুনে বুক ফেটে যাচ্ছে রিমির। নিজের বোনের চেয়ে কম চোখে কোনো দিনও ওকে দেখেনি সে। সেই বোন সমতুল্য বান্ধবীর সাথে এমন হয়েছে শুনে কষ্টে বুক জ্বলছে ওর। কিভাবে রাহিতাকে সান্ত্বনা দেবে ভাষা খুঁজে পাচ্ছে না যেন। তবু ওর হারানো মনোবল ফিরিয়ে আনতে রাহিতাকে ছড়িয়ে ওর চোখের পানি দুহাতে ওর চোখের পানি নিভিয়ে দিয়ে বলল, আরে পাগল, তুই এভাবে ভেঙে পড়লে হবে? এতদিন সবকিছু সুন্দরভাবে হ্যান্ডেল করা কিনা তুই এই সময় এসে মন ছোট করছিস? তো আমি কি করব বল? আমার মাথায় কিছুই আসছে না। ভালোবাসি আমি ওনাকে, তার অবহেলা যে সহ্য হয় না আমার। তোর কথা শুনে তো মনে হলো এখন স্বপ্নীল ভাই আর আগের মতো উদাসীন নেই তোর ব্যাপারে। বিশেষ করে কালকের ঘটনা যা তুই বললি, সেটার উপর ভিত্তি করলে তো আর নয়। যে মানুষ তোর সামান্য অ্যালার্জি নিয়ে এত চিন্তা করে, সে কিনা তোকে নিজের বউ হিসেবে মানে না, এটা ঠিক বিশ্বাসযোগ্য ঠেকছে না আমার কাছে। আমার মনে হয় স্বপ্নীল ভাইয়া হয়তো ধীরে ধীরে তোর ওপর দুর্বল হতে শুরু করেছে। রিমির কথায় হা হয়ে ওর দিক তাকিয়ে থাকে রাহিতা। বলছে কি মেয়েটা স্বপ্নীল আর ওর প্রতি দুর্বল? এটাও আদৌ সম্ভব? পরক্ষণে তাচ্ছিল্যের সাথে হেসে উড়িয়ে দেয় রিমির কথাকে। এদিকে রাহিতাকে ওর কথা অবিশ্বাস্য করতে দেখে ওর অগোচরেই এক দীর্ঘশ্বাস ফেলে রিমি, যার অর্থ ওকে এখন কিছুই বোঝানো যাবে না। যা বলবে তাই অবিশ্বাস করবে। তাই সে নিজেও আর বেশি কিছু বলল না রাহিতাকে। ব্যাগ থেকে পানির বোতল বের করে দিয়ে বলল, পানি খা আর ঠান্ডা মাথায় শোন আমার কথা। যেভাবে সবকিছু চলছে সেটাকে চলতে দে। স্বপ্নীল ভাইয়া আজ তোকে এত কাছে পেয়েও নিজের বউ হিসেবে ভালোবাসা দিতে নারাজ। দেখবি একদিন সে নিজেই তোর কাছে ভালোবাসা পাওয়ার জন্য কাতর হবে। আমার কথা মিলিয়ে নিস। আর এখন এসব নিয়ে মাথা ঘামাস না। আরো কয়েকদিন সময় কাটা দুজনে মিলে। দুটো ভাঙা হৃদয় পাশাপাশি থাকলে মনের দূরত্ব ঘুচতে সময় লাগবে না, দেখিস। টকটক করে পানি শেষ করে ওর জ্ঞানী মার্কা কথা শুনে প্রায় বিষম খেল রাহিতা। এটা কি ওরই বান্ধবী রিমি, যে কিনা ওকে এমন সিরিয়াস পরামর্শ দিচ্ছে, তাও আবার বৈবাহিক জীবন নিয়ে? ভাবা যায়। মুখ ফুটে ওকে কিছু বলবে তার আগে স্বপ্নীলের ফোন আসে রাহিতার কাছে। আর চোখে রিমির দিকে তাকিয়ে সে ফোন রিসিভ করে সে। হ্যালো রাহি, তুমি কোথায়? এই তো ভার্সিটি থেকে বের হয়েছি। কেন, কিছু বলবেন? আমি বাসায় যাচ্ছিলাম। তোমার তো এই সময় ছুটি, তাই ভাবছিলাম তোমায় পিক করি। তোমার ভার্সিটির গেটের সামনেই তো আছি, দেখছি না যে? স্বপ্নীলকে ভার্সিটির সামনে আসার কথা শুনে বেশ চমকে যায় রাহিতা। তবু বিস্ময়টুকু গিলে সে বলে, আসলে আমি রিমির সাথে একটু বাইরে এসেছি। আপনি গেটেই থাকুন, আমি 5 মিনিটের মধ্যে আসছি। ওকে, আই এম ওয়েটিং, জলদি এসো।
স্বপ্নিল ফোন রাখতেই আলগোছে রিমির দিকে তাকায় রাহিতা। তার প্রশ্নবোধক চাহনি লক্ষ্য করে বলে। স্বপ্নিলের আসার কথা শুনে রাহিতার মতো চমকে গেল রিমি নিজেও। বিস্ময়ের রেশ কাটিয়ে বিড়বিড়িয়ে বলে, বই হিসেবে মানে না, আবার অফিস পেলে ভার্সিটি থেকে নিতে আসছে। বিড়বিড় করে বললেও ওর কথা কর্ণগোচর হলো রাহিতার। চোখ পাকিয়ে বলল, অফিস থেকে ফিরছিল বলেই এ সময় নিতে এসছে, নয়তো আসতেন না। আর বউ হিসেবে না, বন্ধু হিসেবেই লিফট দিতে। আর উল্টাপাল্টা ভাবিস না, শেষমেশ আমার মতোই হতাশ হতে হবে। রাহিতার কথায় ভ্যাবাচিকা খেয়ে ধরা পড়ে চোরের মতো হাসে রিমি। সে বুঝলো মেয়েটা কষ্ট পেয়ে যথেষ্ট অভিমান করেছে স্বপ্নিলের ওপর, তাই এভাবে কথাগুলো বলছে। অতঃপর বেঞ্চ থেকে উঠে ভার্সিটির গেটের কাছে যাওয়ার জন্য পা বাড়ায় দুজনে। ভার্সিটির মেইন গেটের কাছাকাছি আসতেই ওদের ডিপার্টমেন্টের টপারের সাথে দেখা হয় রাহিতার। ছেলেটার নাম নিবিড়। মুখে না বললেও সেমিস্টারের শুরু থেকেই মনে মনে রাহিতাকে পছন্দ করে সে, কিন্তু রিজেক্ট হওয়ার ভয়ে মুখে বলার সাহস হয়ে ওঠেনি কখনো। যদিও ছেলেটাকে হ্যাংলা নয়, তবুও বলতে গেলে যে কোনো বাহানায় রাহিতার সাথে কথা বলার সুযোগ খোঁজে সে। আজও চোখের সামনে রিমি ও রাহিতাকে হেঁটে আসতে দেখে তার ব্যতিক্রম ঘটল না। স্বপ্নিলের গাড়ি খুঁজতে খুঁজতে সামনে এগোচ্ছিল রাহিতা। হঠাৎ করে নিজের সামনে নিবিড়কে দেখে কপালে ভাঁজ নিয়ে থেমে দাঁড়ায় সে। হাই রাইতা, কি খবর? ক্লাস শেষে কোথায় গেছিলে দুজনে? পার্কে গিয়েছিলাম ঘুরতে। কেন, কিছু বলতে? কিছুটা বিরক্তি নিয়েই বলে ওঠে মেয়েটা। সেদিক ভ্রুক্ষেপ না করে নিবিড় নিজের মতো করে বলে, না মানে বলছিলাম, সেদিন স্যারকে বললে না যে তোমার নতুন চ্যাপ্টারের কিছু ম্যাথে প্রবলেম আছে। তুমি চাইলে আমি তোমার এসব ম্যাথে হেল্প করতে পারবো। ফ্রি টাইমে আমরা লাইব্রেরিতে বসে। নিবিড়ের কথা শেষ হওয়ার আগেই ওর পেছনে ভ্রু কুঁচকে দাঁড়িয়ে থাকা লম্বা চড়া স্বপ্নিলকে চোখে পড়ে রাহিতার। সে গম্ভীর মুখে ওদের দিকেই তাকিয়ে আছে। রাহিতাকে নিজের পেছনে তাকিয়ে থাকতে দেখে অবাক হয়ে নিজেও পেছন ফিরে নিবিড়। ধূসর রাঙা প্যান্টের সাদা শার্ট পরিহিত ফর্মাল গেটআপে থাকা সুদর্শন স্বপ্নিল নজর কাড়ে তার নিজেরও। এক হাতে স্যুট বুলিয়ে ওপর হাতে ঘড়ি দেখে রাহিতার উদ্দেশ্যে ভারী কণ্ঠে স্বপ্নিল বলে, কোথায় ছিলে? কতক্ষণ ওয়েট করছিলাম। কাজ শেষ হলে জলদি এসো। রিমি, আসি, থাক। আর আমরা এই ব্যাপারে পরে কথা বলবো। শেষের কথাটুকু নিবিড়কে উদ্দেশ্য করে বলে রাহিতা। এতক্ষণ সব পর্যবেক্ষণ করা নিবিড় মাথা নেড়ে সায় দিল তাতে। স্বপ্নিলের পেছন পেছন হেঁটে যাওয়ার জন্য পা বাড়িয়েছিল রাহিতা। এ সময় আচমকা নিবিড়ের প্রশ্নে কদম থেমে যায় তাদের দুজনের। ভাইয়াটা তোমার কে হয় রাহি? নিবিড়ের প্রশ্নে কিছুটা বিব্রত বোধ করে রাহিতা। কারণটা হলো তার সামনে উল্টো দিক হয়ে দাঁড়িয়ে থাকা স্বপ্নিল। সে কি বলবে স্বপ্নিল তারকে? তার তো গলা ফাটিয়ে বলতে ইচ্ছে করে, এই সুদর্শন লোকটা আমার জামাই, আমার স্বামী, আমার একমাত্র ভালোবাসার মানুষ। কিন্তু পরক্ষণেই ওর মনে এলো যে লোক ওকে বউ হিসেবে মানে না। বলা তো যায় না, তাহলে স্বামী বলবে। এবার সে যদি রেগে যায়। তাই কিছুক্ষণ স্বপ্নিলের চওড়া শক্তপোক্ত পিঠের দিক তাকিয়ে কম্পিত গলায় বলল, উনি বাবার বন্ধুর ছেলে, আমার ইউনিভার্সিটির সামনে দেখেছেন, তাই লিফট দিতে এসেছেন। ওর কথা শুনে স্বস্তির নিঃশ্বাস ফেলল নিবিড়। চোখ বড় বড় করে তাকালো রিমি। আর স্বপ্নিল আগের জায়গাতেই তখনকার ন্যায় জমে আছে। এদিকে কোনো মতে কথাটি বলেই আর কোনো দিক না তাকিয়েই দ্রুত পায়ে গাড়ির দিকে হেঁটে চলল রাহিতা। নিজের অজান্তেই ওর পেছনে ফেলে গেল এক বিস্ফোরিত স্বপ্নিলকে। চুপচাপ গাড়িতে বসে আছে রাহিতা। পাশে ড্রাইভ করতে থাকা স্বপ্নিলকে দেখে একটু পরপর জমে থাকা অভিমান জাগ্রত হচ্ছে ওর মনে। কিন্তু স্বপ্নিলের মনে কি চলছে তার জানা নেই, কেননা ওর শক্ত হওয়া চোয়ালো ভাবলেশহীন ভাবে দেখে দ্বিধাদ্বন্দ্বে ভুগছে সে। পুরো রাস্তা দুজনের মাঝে কোনো কথা হয়নি। এমনকি রাহিতাও ওকে নিজের স্বামী হিসেবে পরিচয় দিল না। এটা নিয়েও টুস শব্দ করল না স্বপ্নিল। মনে মনে প্রচন্ড ক্ষিপ্ত হলো রাহিতা। এ কেমন মানুষের সাথে বিয়ে করেছে সে, যার কিনা ওর প্রতি বিন্দু মাত্র কোনো অনুভূতি নেই। আশ্চর্য!
এদিকে রাহিতার পাশে বসে স্বপ্নিল ড্রাইভ করতে করতে এক অন্য ছক কষতে ব্যস্ত। রাহিতার আজকের কথায় সে এতটাই হতভম্ব হয়েছে যে আর কোনো কিছু বলার ভাষা অবধি হারিয়ে ফেলেছে যেন। অবশ্য এর শুদ্ধ হওয়ারও পেছনে আরেকটি কারণ আছে, এবং তা হলো হঠাৎ করে তার মনে সৃষ্টি হওয়া এক নতুন অনুভূতি, যা কিছুক্ষণ যাবৎ উপলব্ধি করছে স্বপ্নিল। এ অদ্ভুত অনুভূতির সাথে যে আগে সাক্ষাৎ ঘটেনি তার। আশ্চর্যজনকভাবে ওর মনের এ নতুন অনুভূতির কারণ হলো রাহিতা। একটু আগে রাস্তায় ওকে বাবার বন্ধুর ছেলে বলাটা বিশেষ পছন্দ হয়নি স্বপ্নিলের, যদিও সে জানে রাহিতা মিথ্যে বলেনি। হয়তো ওর কথা ভেবেই এ কাজটি করেছে সে, কেননা স্বপ্নিল নিজেই তো রাহিতাকে বউ হিসেবে মানে না, চেয়েও মন থেকে গ্রহণ করতেও পারছে না মেয়েটাকে, এবং এটা তো সে নিজ মুখেই বলেছে রাহিতাকে। মস্তিষ্ক রাহিতার পক্ষে সায় দেয়, কিন্তু স্বপ্নিলের অবাধ্য মন তা মানতে নারাজ। এভাবে মানুষের সামনে তাকে নিজের স্বামী হিসেবে পরিচয় না দেওয়ায় রাহিতার ওপর মনে মনে ফুঁসে উঠছে সে। কোনো অজানা কারণে ভীষণ রাগ হচ্ছে তার রাহিতার উপর। যতই হোক, দুনিয়ার নজর তো তারা দুজন স্বামী স্ত্রী, তবে কি এমন ক্ষতি হতো যদি রাহিতা ওই ছেলেটার সামনে ওকে স্বামী হিসেবে পরিচয় দিত? স্বপ্নিল কি অস্বীকার করত? অবশ্যই করত না, কিন্তু এ কথাটা কোন মুখে সে রাহিতাকে বলবে ভেবে পায় না স্বপ্নিল। তাই তো মন মস্তিষ্কের এ দ্বিপাক্ষিক যুদ্ধে অপারগ হওয়ায় চুপচাপ মুখে কুলু পেটে ড্রাইভ করছে সে, অথচ মনে মনে ঠিকই ফুঁসছে। এরই মাঝে কখন সে গাড়ির স্পিড বাড়িয়ে দিয়েছে টের পায় না স্বপ্নিল। আচমকা হাতে রাহিতার পাশে টনক পড়ে তার। কি করছেন? সামনে গাড়ি আসছে, স্পিড কমান প্লিজ। আতঙ্কিত স্বরে স্বপ্নিলের হাত ধরে চেঁচিয়ে ওঠে রাহিতা। এতক্ষণে হুঁশ আসায় মুহূর্তের মধ্যেই স্পিড কমিয়ে সামনে আসা গাড়ি থেকে নিজের গাড়িকে নিরাপদ দূরত্ব আনে স্বপ্নিল। তা দেখে ফোঁস করে ভেতরে চেপে রাখা শ্বাস ছাড়ে রাহিতা, আর চোখে ওর দিকে তাকিয়ে গম্ভীর স্বরে স্বপ্নিল বলে, চিন্তার কোনো কারণ নেই। স্বামী হই বা না হই, তোমাকে সেফলি বাসায় পৌঁছে দেওয়াটাও আমার দায়িত্বের মধ্যেই পড়ে। এই বিষয়ে আমি কোনো গাফিলতি করব না। ওর কথায় কপালে ভাঁজ পড়ে রাহিতার। স্বামী হয়ে বা না হয়ে কথাটা মস্তিষ্কে ঘুরপাক খায় কিছুক্ষণ। স্বপ্নিল কি তবে ওকে তখনকার ঘটনার জন্য খোঁটা দিল? কিন্তু কেন? সে তো নিজেই চায় না তাদের মধ্যে স্বামী স্ত্রীর সম্পর্ক হোক, তবে কেন এহেন আচরণ? দাঁতে দাঁত চেপে রাহিতা উত্তর দেয়, হ্যাঁ তা তো দেখতেই পারছি, এজন্য তো হুটহাট স্পিড বাড়িয়ে অ্যাক্সিডেন্ট করতে ধরেছিলেন। এক্সকিউজ মি, আমি কেন ইচ্ছে করে এমন করব? আমি কিছুক্ষণের জন্য অন্য মনস্ক হয় হঠাৎ কখন গাড়ির স্পিড বাড়িয়ে দিয়েছি টের পাইনি, দ্যাটস ইট, আর কিছুই না। বাই দ্য ওয়ে, তুমি কি এর জন্য আমায় খোঁটা দিচ্ছ? ব্রুকুচকে রাহিতার বিরক্ত হয়ে থাকা মুখের দিক তাকিয়ে বলে ওঠে স্বপ্নিল। ওর কথায় তাচ্ছিল্য হেসে রাহিতা উত্তর দেয়, আমি আপনাকে কেন খোটা দিব বলুন তো? সে অধিকার কি আবার আছে? এভাবে কেন বলছো? আমি কি তা বলেছি? আমিও তো ভুল কিছু বলিনি, তাই না? ওর কথায় এবার যার পর্ণরনায় অবাক হয় স্বপ্নিল। হঠাৎ করে আজ দুপুরে এসে এসব কেন বলছে রাহিতা? সম্পর্কে অস্বীকার করা, অধিকার নিয়ে কথা বলা, এর আগে যখনই এমন কথা হয়েছে ততবারই এ ধরনের কথাবার্তা শুধু স্বপ্নিল বলেছে, কিন্তু এক মাসে রাহিতাকে ভুলেও একবার এমন কিছু উচ্চারণ করতে দেখেনি সে। তবে আজ মেয়েটার কি এমন হলো? রাহিতার কি খুব বেশি মন খারাপ? নিজের অজান্তেই ওকে কোনো কষ্ট দেয়নি তো সে? মনে মনে ভাবনায় পড়ে স্বপ্নিল, কিন্তু বহু অনুসন্ধান করে কোনো কাজ খুঁজে পায় না তার মন। একবার ভাবলো রাহিতাকে নিজেই জিজ্ঞেস করবে কি হয়েছে, কিন্তু এর আগেই গাড়ি বাসার সামনে এসে যায়। অতঃপর ওকে কিছু বলার সুযোগ না দিয়ে দরজা খুলে গাড়ি থেকে বেরিয়ে পড়ে রাহিতা। পেছনে ফেলে যায় আরেক দফা বিস্মিত স্বপ্নিলকে। রাতের বেলা পড়ার টেবিলে বসে পড়েছে রাহিতা। পরীক্ষায় আসতে খুব বেশি দেরি হয়নি। সময় নষ্ট করা যাবে না। খাতায় অঙ্ক করছে আর একটু পর পর কাটছে সে। এমনিতেই এ একটা চ্যাপ্টারে ওর সমস্যা, তার মধ্যে আজ মন মেজাজ ভালো নেই সকাল থেকে। সব মিলিয়ে রাগ যেন খাতার ওপর ঝাড়ছে। একটু পর পর স্বপ্নিল বেশ অনেকক্ষণ ধরে বারান্দায় এক ধ্যানে আকাশের দিকে তাকিয়ে সিগারেট ফুঁকছে। রুমে যেতেও ভালো লাগছে না। রাহিতা ওর সাথে প্রয়োজন ছাড়া কথা বলছে না সকাল থেকে। আননোন নম্বর থেকে
ভ্রু কুচকে ফেলে। সিগারেটের শেষ টান দিয়ে ধোঁয়া উড়িয়ে ফোন রিসিভ করতেই ওপাশ থেকে সালামের আওয়াজ আসে। সালামের জবাব দিতেই স্বপ্নিল শুনে কেমন আছেন দুলা ভাই? আমার চিনেছেন তো? গলার স্বর শুনে স্বপ্নিল আন্দাজ করেছিল এটাকে। এবার তো কথা শুনে স্পষ্ট বুঝলো, তাই রাগঢাক না করে সরাসরি বলল, আরে রৌনক নাকি? কি অবস্থা? আমি ভালো আছি, তোমার কি খবর? আমরা তো সেম ব্যাচে ছিলাম, আপনি করে বলছো কেন? হ্যাঁ, আমিও ভালো আছি। এই তো মজা করছিলাম, নতুন সিম কিনেছি, সেটা থেকেই ফোন দিলাম। দেখছিলাম দুলাভাই আমায় চেনে নাকি চেনে না। বেশ বেশ, কিন্তু লাভ যে হলো না। আমি যে আগেই ধরে ফেলেছি সারাবাবু। রৌনকও হাসলো, হাসতে হাসতেই বলল, তা কোথায় তুমি? বাসায় না বাহিরে? কি করছো? বাসাতেই আছি, তোমার বোন পড়ছে রুমে, আমি বারান্দায় দাঁড়িয়ে। ওহ, রাহি কেমন আছে? ওকে ফোন দিয়ে পেলাম না, ফোন বন্ধ কেন? ভালো মতো পড়াশোনা করছে তো? ওর আবার সামনে পরীক্ষা, খুব চিন্তা করছিল বেচারি এটা নিয়ে। আমার কাছে হেল্প চেয়েছিল, তখন আমি ব্যস্ত ছিলাম। আমি কাল ফোনে ওকে বুঝিয়ে দেব, ওকে বলে দিও। ফোন মেবি চার্জ দিতে ভুলে গেছে, ও তো সন্ধ্যা থেকেই পড়ছে। আচ্ছা, আমি ওকে তোমার কথা বলে দেব, চিন্তা করো না। এরই মাঝে মায়ের ডাক পড়ে স্বপ্নিলের। রৌনকের সাথে কথা শেষ করে রুম ত্যাগ করে মায়ের কাছে চলে যায় স্বপ্নিল। গম্ভীর মুখে দরজার সম্মুখে দাঁড়িয়েছিলেন দিলারা বেগম, যেন স্বপ্নিলের আসারই অপেক্ষা করছিলেন এতক্ষণ। মাকে এভাবে তাকিয়ে থাকতে দেখে স্বপ্নিল খানিকটা বিচলিত হয়। দ্বিধান্বিত কণ্ঠে শুধায়, কিছু বলবে মা? কি হয়েছে রাহির? রাহির আবার কি হবে? ও তো পড়ছে রুমে। বিস্মিত সুরে স্বপ্নিল করে প্রশ্ন করে। ওর জবাবে যেন সন্তুষ্ট হলেন না দিলারা বেগম। আগেরকার মতোই গম্ভীর্য ভাব বজায় রেখে বলেন, দেখ স্বপ্নিল, তোদের মধ্যে কি হয়েছে আমি জানি না। রাহি নিজে থেকে আমায় কিছু বলেনি। ও মেয়েটাই এমন, নিজের উপর হাজারো ঝড় বয়ে গেলেও পাশের মানুষকে ক্ষুণ্ণাক্ষরেও টের পেতে দিবে না সে। কিন্তু আমি তো মা, ওর না বলা কথাও চোখ মুখে দেখে বুঝে নিতে পারি। আজ সকাল থেকে খেয়াল করছি ওকে, না ঠিক মতো খেয়েছে সকালে, দুপুরে আসার পরও ঠিকভাবে কথা বলেনি আমাদের কারোর সাথে। মনে হচ্ছিল ওর ভীষণ মন খারাপ। আমি জানি এর পেছনে নিশ্চয়ই আমার মহান ছেলের হাত, তাই না? সত্যি করে বলতো, তুই কি বলেছিস ওকে? আবারও খারাপ আচরণ করিসনি তো মেয়েটার সাথে? মায়ের কথায় হতাশ মুখে দীর্ঘশ্বাস ফেলে স্বপ্নিল। শেষমেশ ওর মা ওকেই দোষ দিচ্ছে। অদ্ভুত ব্যাপার, সব দোষ এখন তার, অথচ রাহিতা যা করলো তা তো কেউই দেখলো না। এই যে রাহিতা ওকে সকাল থেকে ইগনোর করছে, ওর সাথে ঠিকভাবে কথা বলছে না, ওকে এড়িয়ে চলছে এক প্রকার, এটা কি কেউ দেখেছে? ওকে এটা নিয়ে কিছু বলেছে? না, বলেনি। তবে সব দোষ স্বপ্নিলের একার কেন? বিষাদিত অন্তরে ভাবে সে। দেখো মা, আমি ওকে কিছুই বলিনি। তোমার আদরের বৌমা সকাল থেকেই হুট করে এমন অদ্ভুত বিহেভ করছে। আমি দুবার জিজ্ঞেস করেছিলাম কি হয়েছে, তবুও আমায় বলেনি। আমার কোনো দোষ নেই মা, আমার জানা মতে আমি তো কিছুই বলিনি ওকে। কেন এরকম করছে ওই বলতে পারে। স্বপ্নিলের কথায় প্রযুগল কুঞ্চিত হয় মায়ের। ছেলের সরল মুখ দেখে বোঝেন সে মিথ্যা বলছে না, কিন্তু তবুও কোথাও যেন কোনো ভুল রয়েই যায় চোখের আড়ালে। পরক্ষণেই মনে হলো পরদিন না হয় সরাসরি রাহিতার থেকেই জিজ্ঞেস করবেন তিনি। দেখা যাচ্ছে হয়তো স্বপ্নিল নিজের অজান্তেই এমন কিছু করেছে যার কারণে মন খারাপ করেছে রাহি, অথচ তার ছেলে এখনো বুঝতেই পারেনি ব্যাপারটা। এই গাধাটাকে নিয়ে আর পারা গেল না। আচ্ছা ঠিক আছে, এখন রুমে যা, মেয়েটা একা আছে, ও আবার একটু ভয় পায়, তুই রুমে যা। মায়ের কথায় হাঁপ ছেড়ে বাঁচে স্বপ্নিল। সে যেন এতক্ষণ এটারই অপেক্ষায় ছিল। সেভাবে মাথা নাড়িয়ে দ্রুত পায়ে রুমে চলে এলো। স্বপ্নিলকে রুমে আসতে দেখেও যেন দেখলো না রাহিতা, আর চোখে ওর দিকে একবার তাকিয়ে পড়ার গতি বাড়িয়ে দিল। বিষয়টা লক্ষ্য করে বিছানায় বসে ওর পড়া শেষ হওয়ার প্রহর গুনছিল স্বপ্নিল। কিন্তু মিনিট 10 পার হওয়ার পরেও যখন রাহিতার আসার নামগন্ধ নেই, তখন বিরক্তিকর সুরে স্বপ্নিল বলে ওঠে, কি ব্যাপার, আজ কি সারা রাত পড়ার প্ল্যানে আছো নাকি? থাকতেই পারি। রাহিতার তেড়া জবাব এতে বেশ খানিকটা ক্রুদ্ধ হয় স্বপ্নিল। তাচ্ছিল্যের সাথে বলে, থাকবেই তো, তোমাদের মতো ফেলটু স্টুডেন্টদের থেকে আর কি আশা করা যায়। সারা বছর পড়াশোনার নাম নেই, আর মনে করে পরীক্ষার আগের দিন পড়লেই ফার্স্ট হবে। কি?
আমাকে ফেলটুস বললেন আপনি? তেতে ওঠে রাহিতা। ওকে রাগাতে পারে মনে মনে ক্রূর হাসে স্বপ্নিল। এতক্ষণে মনে হচ্ছে রাহিতার সাথে কথা বলছে ও। সে রাগকে বাড়িয়ে দিতেই পুনরায় বলে, অবশ্যই। আমি কি জানি না মনে করেছো? টেবিলের সামনে দিয়ে যাওয়ার সময় তোমার খাতা দেখেছিলাম আমি। কতগুলো ম্যাথ কাটা খাতার মধ্যে। ভালো স্টুডেন্ট হলে কি আর ওগুলো হতো? আমিও পার করে এসেছি ওই ধাপ। কি বুঝি না নাকি? একটা সামান্য ম্যাথ কাটার জন্য আপনি আমায় এভাবে বললেন? আমারও ওই চ্যাপ্টারের প্রবলেম। বুঝি না আমি। ভাইকে বলেছিলাম বোঝানোর জন্য, কিন্তু তারও সময় নেই। আমি কালকে ইউনিভার্সিটি যেয়ে নিবিড়ের থেকে বুঝে নিব। সব ম্যাথ পড়ে পরীক্ষায় ভালো করে দেখিয়ে দিব সবাইকে। রাগে আপন মনে জ্বলে ওঠে বলে দেয় রাহিতা। এতক্ষণ রাহিতার কথায় মজা পেলেও নিবিড়ের নাম শুনে চোখ সরু হয় স্বপ্নিলের। নিবিড় আবার কে? আমাদের ক্লাসের টপার। আজকে যে ছেলেকে দেখেছিলেন আমাদের সাথেও। দুপুরের কথা মনে হতেই মুহূর্তে জল শক্ত হয়ে ওঠে স্বপ্নিলের। অজানা আক্রোশে মন ক্ষিপ্ত হয়ে ওঠে। সেভাবেই শক্ত গলায় বলে, অযথা মানুষের সাথে রাস্তাঘাটে গল্প করো দেখেই তো এই অবস্থা। ওই টাইমটুকু পড়াশোনায় দিলে এতদিন তুমিও টপ করতে। এই দেখুন, ভালো হচ্ছে না কিন্তু। কি শুরু করেছেন আপনি? আমার একদম ভালো লাগছে না। তেজি গলায় ক্লান্ত সুরে বলে রাহিতা। এবার স্বপ্নিল থামে। হয়তো এর বেশি কিছু বললে রাহিতা কষ্ট পাবে। বিছানায় শুতে শুতে কাটখাট গলায় বলে, এসব বাদ দাও। তোমার ভাই ফোন দিয়েছিল, আমাকে হেল্প করতে বলেছে তোমায়। কাল থেকে তাড়াতাড়ি আসবে অফিস থেকে, আর আমি তোমাকে পড়াবো সন্ধ্যায়। বন্ধুদের সাথে পড়তে গেলে পড়াশোনা হয় কি না হয় সেটা আমরাও জানি। তাই এইসব ফাঁকিবাজি ধান্দা ছাড়ো। কাল থেকে আমার কাছেই পড়বে তুমি, অ্যান্ড ইটস ফাইনাল। এখন ঘুমাতে আসো। স্বপ্নিলের কথায় রাগ ভুলে চমকে ওঠে রাহিতা। সে ওকে পড়াবে, এজন্য তাড়াতাড়ি আসবে। ওর ভাইয়া কি সত্যিই এটা বলেছে ওকে? পরক্ষণেই ভাবলো নিশ্চয়ই বলেছে, নয়তো স্বপ্নিল কেন বলতো? সে তো আর নিজে থেকে ওর সাথে সময় কাটাতে চাইবে না নিশ্চয়ই। তাই আর কিছু না ভেবে চুপচাপ টেবিল থেকে উঠে বিছানায় শুয়ে পড়ল রাহিতা। কিছুক্ষণের মধ্যে ঘুমিয়েও পড়ল। অথচ ওর পাশে শুয়ে থাকা স্বপ্নিল অনেকক্ষণ নাড়াচাড়া করেও ঘুমোতে পারল না। কেননা নিজের আচরণে সে নিজেই অবাক। রওনক ওকে একটা বারও বলেনি রাহিতাকে হেল্প করতে, অথচ স্বপ্নিল কিনা কত সাবলীলভাবে এই মিথ্যা বলে দিল। রাহিতা অন্য কারো হেল্প নেবে শোনার পর নিজের অজান্তেই ওর মুখ ফুসকে কথাটা বের হয়ে গেল। কিন্তু কেন? পরদিন সকাল। যথারীতি স্বপ্নিলের আগে ঘুম ভাঙে রাহিতার। আড়মোড়া ভেঙে ওঠে। বসতেই নিজের পাশে ঘুমন্ত স্বপ্নিলের দিকে চোখ যায় তার। এক হাতে বালিশ জড়িয়ে উবুর হয়ে শুয়ে আছে সে। সামনের কয়েকটা বড় চুল এগিয়ে এসে কপালের ওপর নির্বিঘ্নে খেলা করছে। টি শার্ট উপরে উঠে হলদেটে সাদা ফর্সা বাহু দৃশ্যমান। ভীষণ আদুরে লাগছে ওকে। সদ্য ঘুম ভেঙে চোখের সামনে এহেন পুরুষালী সৌন্দর্য দেখে মনে মনে বিমোহিত হয় রাহিতা। আরো একবার প্রেমে পড়ে তার স্বপ্ন পুরুষের। ঘরের মাঝেই হাত এগিয়ে কপালের ওপর থেকে চুল সরিয়ে দিতে চায়। পর মুহূর্তেই কি যেন ভেবে হুট করে হাত গুটিয়ে নেয়। স্বপ্নিলের গায়ের ওপর কাঁথা ভালোভাবে টেনে দিয়ে ফ্রেশ হতে চলে যায়। ফ্রেশ হয়ে রুম ছেড়ে নিচে নামতেই শাশুড়ির সাথে দেখা মেলে তার। সোফায় বসে কোরআন শরীফ পড়ছিলেন দিলারা বেগম। তাকে দেখে রাহিতা মুচকি হেসে তার পাশের সোফায় বসেও পড়ে। আরো কিছু সময় নিয়ে পবিত্র গ্রন্থের তিলাওয়াত শেষ করেন তিনি। তারপর সামনে বসা রাহিতাকে হাসি উপহার দিয়ে বলেন, ঘুম হয়েছে রাহি? কাল তো অনেক রাত পর্যন্ত পড়েছিস। হ্যাঁ মা, হয়েছে ঘুম। পরীক্ষা একদম হাতের কাছেই, তাই পড়ছি মন দিয়ে। বিয়ের কদিনে বেশ কিছু টপিক জমে গিয়েছিল, সেগুলো পড়ছিলাম। ভালো মতো লেখাপড়া কর, তারপর বল তোর মন ভালো হয়েছে? মানে আমার আবার কি হবে? দেখ রাহি, লুকিয়ে লাভ নেই। আমি কাল খেয়াল করেছি তোর আচরণ। তোর যে মন খারাপ ছিল তা স্পষ্ট বুঝেছিলাম, কিন্তু পরে তোর চুপচাপ থাকা দেখে আর ইচ্ছে করে জিজ্ঞেস করিনি। এবার বল, আমার হতচ্ছাড়াটা আবার কি করেছে? শাশুড়ির কথার ধরনে হাসি পেল রাহিতার। মনে মনে ভাবে সে একাই বুঝি কপাল করে এমন এক শাশুড়ি পেয়েছে যে সবসময় নিজের ছেলের আগে ছেলের বউয়ের কথা ভাবেন। ওনার অগোচরে তার ছেলে ওর সাথে কোনো খারাপ আচরণ করেছে কিনা জানার জন্য তটস্থ থাকেন।
এমন কিছুই হয়নি মা, আপনি চিন্তা করবেন না। আমার বাসার কথা মনে পড়ছিল, তাই একটু মন খারাপ ছিল। উনি কিছুই করেননি। ও, এই ব্যাপার। এর জন্য আমার বৌমার মন খারাপ? তুই ভার্সিটি থেকে আয়, চল আজকেই তোকে নিয়ে তোর মার বাসায় থেকে ঘুরে আসি। এমন ছোটখাটো কারণে আমার একমাত্র পুত্রবধূর চোখের পানি আমি পড়তেই দেব না। শাশুড়ির কথাগুলো শুনে একরাশ ভালো লাগা ছেয়ে গেল ওর অন্তরে। এমন মায়ের মতো শাশুড়ি পেয়ে নিজেকে সত্যিই ভাগ্যবান মনে হলো তার। মুহূর্তেই স্বপ্নিলের উপর করা অভিমান ভুলে গেল সে। প্রফুল্ল চিত্রে বলল, আপনি আমায় অনেক ভালোবাসেন, তাই না মা? এটাও কি বলে বোঝাতে হবে পাগলি? তুই আর স্বামী দুজনই আমার মেয়ে। রাহি